2022 সালে এফএমই যে কোশ্চেনটা এসেছিল সেটা হয়তো কোভিড পিরিয়ডের জন্য ছিল, এবং সেখানে গ্রুপ এ তে আসছিল 5 নম্বরের কোশ্চেন 6টা, কিন্তু আমাদের এখনকার যে মানে অরিজিনাল যে পদ্ধতি তাতে 5 নম্বরের কোশ্চেন আসবে 4টা। তাহলে এখান থেকে 20 নম্বর পেতে হবে, রাইট? আমরা কি করে একটা পাস ফর্মুলা বানাতে পারি, মানে কি করে পড়লে আমরা মানে ভাবলে আমাদের পরীক্ষাতে পাস টাস হয়ে যায় আর ভালো নম্বরও হয়ে যায়। দেখা যাক কি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন ফিনান্সিং ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যান্ড ডিভিডেন্ড ডিসিশন। একটা কোম্পানিতে ফিনান্স ডিসিশন মানে টাকা কোথা থেকে পাবে, ইনভেস্টমেন্ট ডিসিশন টাকা কোথায় কোথায় ইনভেস্ট করবে। তার মানে হচ্ছে কি পারপাজে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ি, হোয়াট আর দ্য অবজেক্টিভস। একটা পদ্ধতি হচ্ছে কি, একটা হচ্ছে ফিনান্স ডিসিশন নিতে হয়, মনে আছে পড়েছিলাম আমরা। সেকেন্ড ছিল কি আমাকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে, আর থার্ড হচ্ছে কি আমাকে ডিভিডেন্ড ডিসিশন নিতে হবে। এইটার উপরে একটু আলোচনা করে বলতে হবে যে এইটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক আছে। আমি যদি এত কোটি টাকা ইনভেস্ট করতে চাই তাহলে এত টাকা ফিনান্স করতে হবে, টাকা জোগাড় করতে হবে, আর এত টাকা জোগাড় করতে গেলে এত টাকা ডিভিডেন্ড দিতে হবে, না হলে আমাকে টাকা দেবে কেন লোকে? তাই এই তিনটে ডিসিশনের মধ্যে একটা সম্পর্ক আছে। এই ছিল তোর প্রথম কোশ্চেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপরে আমাদের অল টাইম ফেভারিট কোশ্চেনটা এখানে এসেছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এটা ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে বলতে পারে যে 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 প্রফিট ম্যাক্সিমাইজেশনের নেগেটিভ সাইড কি আছে বলো, খারাপ দিকটা কি আছে বলো, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের পজিটিভ সাইড কি আছে বলো, কোনটা থেকে বেশি ভালো বলো। সো দিস টাইপ অফ কোশ্চেন উইল কাম। Then question number B. Mrs. B considering two investment proposals of an amount of 5,000, 5,000 টাকা আমি জমা ইনভেস্ট করতে চাইছি। মিস্টার বি এর নাম হচ্ছে গরিব বি, মিস্টার পুয়ার বি। তিনি 5,000 টাকা জমা দেওয়ার জন্য তোমাকে অঙ্ক করতে বলেছে, বলছে দাঁড়াও তো 5,000 টাকা বিজনেস। প্রপোজাল ডি আর প্রপোজাল জি বলেছিল, বিভিন্ন বছর ছিল, প্রত্যেক বছরে কত কত করে ইনফ্লো হয়েছে সেগুলো বলে দিচ্ছে, রাইট? আর পিভি রেট বলে দিয়েছে, প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টর বলে দিয়েছে প্রত্যেক জন্য 10%-এর জন্য কত। তুমি বলো সাজেস্ট হার দ্য মিসেস বি, আচ্ছা, সিলেক্টিং আ বেটার প্রপোজিশন 10% ডিসকাউন্টিং রেটে কার কত এনপিভি হবে। সিম্পল, এটা হলো একটি এনপিভি অঙ্ক। একবার কোন একটা বছরে একবার করেছিলাম, মনে আছে? কোশ্চেন ধরে ধরে এরকম ভাবে এইভাবে বলে দিয়েছিলাম, বোধহয় ইয়ের কোশ্চেনটাতে আছে, ওর বইটাতে থাকতে পারে। চলো ডিসকাস the different strategies of financing current assets with graphical presentation. তোদের মনে পড়ছে যে যদি আমি ডাব্লিউসির উপরে ফিনান্সিং করতে চাই তখন 3 রকম পেপার পড়েছিলাম আমরা, একটা অ্যাগ্রেসিভ, একে বলে স্ট্র্যাটেজিস অফ ফিনান্সিং ডাব্লিউসি, মানে আমার ডাব্লিউসি নাম্বার 2 এর চ্যাপ্টার। কোশ্চেনটা ধরে বুঝতে পারছো কি বলছে আমাকে? ডিসকাস দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিস অর ইনভেস্টমেন্ট পলিসি, সোর্সিং পলিসি, ফিনান্সিং পলিসি। অ্যাগ্রেসিভ পলিসি মানে সব টাকা শর্ট টার্মের জন্য জোগাড় করো, দরকার লাগলে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ছোটে ব্যাংক থেকে টাকা আনার জন্য, মনে পড়ছে বলেছিলাম, শর্ট টার্ম সোর্সেস। কনজারভেটিভ মানে হচ্ছে বেশিরভাগ টাকাটাই ও লং টার্মে জোগাড় করে রেখেছে। বেশি বলতে পারছি না, চলো ডিসকাস ব্রিফলি এক্সপ্লেইন হাউ দ্য রিস্ক রিটার্ন ট্রেড অফ। কতবার এই কোশ্চেনটা বলেছি আসে বলে, রিস্ক রিটার্ন ট্রেড অফ আলোচনা করো, বুঝলে? প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন ফিনান্সিয়াল রিস্ক। আরে বাংলা কথা, আমার কত রিস্ক হলে কত রিটার্ন, কোন রিস্কের সঙ্গে কোন রিটার্নটা জড়িয়ে আছে। বেশি রিস্ক নিলে আমি বেশি রিটার্ন চাইবো না কম রিটার্ন চাইবো? তাহলে বেশি রিটার্ন যেখানে যারা দেয় সেইখানকার ইনস্ট্রুমেন্ট গুলোর বেশি রিস্কি হবে, রাইট? তাহলে এত বেশি রকম রিস্ক হয়ে গেছে যে রিটার্ন দিয়ে তাকে সাবস্টেন্সিয়েট করা যাচ্ছে না, তাহলে সেখানে মানুষ করতে যাবে না, চাইবে যে কি পরিমাণ রিটার্ন পেলে আমি কি পরিমাণ রিস্ক নিতে রাজি থাকবো, তার উপর একটা ট্রেড অফ হয়, মানে দর কষাকষি হয়, তাকে বলা ওই। ওরা বলেছে পেজ 65 নাকি আছে, আমি অত আলোচনা করলে এখন পাগল হয়ে যাবো। এগোচ্ছি আমরা। এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ টাইম ভ্যালু অফ মানি, একদম থিওরিটিক্যাল, রাইট? টাইম ভ্যালু অফ মানি কি মনে আছে না মনে নেই? আজকে যেটা 100 টাকা সেটা 1 বছর পরে সেটা যদি আমি ফিউচার ভ্যালুতে ভাবি 110, 1 বছর পরের যেটা 100 টাকা এখনকার সেটা 91 টাকা সামথিং। এই আলোচনাটা করা এবং সেটা ডিসিশন মেকিং এ, ফিনান্সিয়াল ডিসিশন মেকিং এ কিভাবে সাহায্য করে, একদম সহজ কথাবার্তা। আমি আলোচনা করতে যাচ্ছি না, আলোচনা করতে মানে এসে আছে আলোচনাটা বারবার করে ভেতরে আমার।
বাট তুমি জানো যে কেন আমরা হঠাৎ করে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করব? বিকজ অফ দ্যাট সেখানে ইনফ্লেশন থাকে, সেখানে মার্কেটে ইন্টারেস্ট রেট থাকে, সেখানে ডিসকাউন্টিং রেট ফ্যাক্টর কাজ করে, এবং সেখানে কখনোই আজকের 100 টাকাটা 1 বছর পরে 100 টাকার সঙ্গে সমান হয় না। ডিসিশন নেই কবেকার ডেটে? জিরো পিরিয়ডে। কোন পিরিয়ডে বলো? জিরো পিরিয়ডে যদি আমি ডিসিশন নিচ্ছি আমি 1 কোটি টাকা ইনভেস্টমেন্টের, তাহলে রিটার্নটা যদি আমি 1 বছর 2 বছর 4 বছর পরে পাই, তখন 1 কোটি না 3 কোটি আমি আমার কাছে লাভ হলো না ক্ষতি হলো বুঝবো কি করে? সেই জন্য সবটাকেই জিরো পিরিয়ডে নিয়ে আসার জন্য আমরা টাইম ভ্যালু অফ মানিকে নিয়ে চিন্তা করি। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 5 years annuity of 20,000 at a discount of 10%. 5 year annuity of 20,000 মানে প্রত্যেক বছর 20,000 20,000 20,000 করে জমা দিচ্ছে, রাইট? তাহলে এটা একটা অ্যানুইটি হলো না কি হলো? তাড়াতাড়ি করো। 20,000 রুপিস ফিউচার ভ্যালু বের করতে হবে। এটা ফিউচার ভ্যালু। একদমই না, ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু। ক্যালকুলেট বলেছে প্রেজেন্ট ভ্যালু তাহলে 5 বছরে 1 লাখ টাকা দেবো অরিজিনালি, তার প্রেজেন্ট ভ্যালুর উত্তর ওরা বলে দিয়েছে 752820। এর জন্য কিন্তু তোমাকে 10% ডিসকাউন্টিং রেট দিয়েছে বলে এইখানে এটা বলে দিয়েছে অলরেডি ডিসকাউন্টিং রেট অঙ্কের মধ্যে, তাই আরেকবার এখানে রিপিট করেনি। এটাকে এখানে ইউজ করবে আর করে দিতে পারি, ওই যে 5 ইয়ার্স অথবা আমার প্রেজেন্ট ভ্যালু যেটা সিম্পল ফর্মুলা পড়েছিলাম মনে পড়ছে, হ্যাঁ, এ বাই আই ইনটু, ছিল না? ওই ফর্মুলা ইউজ করো, ইউ ক্যান ডু দ্যাট সাম। 2 নম্বরের অঙ্ক মাত্র। নেক্সট কোশ্চেন, কস্ট অফ প্ল্যান্ট এত টাকা, 12 কোটি টাকার, এর এস্টিমেটেড লাইফ আছে, ইকোনমিক লাইফ আছে 6 বছর, স্যালভেজ ভ্যালু পাওয়া যাবে 25 লাখ টাকা, প্রি ট্যাক্স প্রফিট আছে, প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন এক্সপেক্টেড 3.4 crore for the first year. Find out the cash inflow from the plant considering 30% corporate tax. State line method of depreciation is applied. এটা বার করতে হবে। এটা কি দিয়ে কিসের অঙ্ক বল এটা? স্যার এটা স্যার এন্ট্রি স্যার। এটা কিছুই না, এটা সিফ্যাট বার করতে বলেছে যে তুমি বলো যে আমার কাছে যদি এত টাকা তুমি বিফোর ডেপ্রিসিয়েশন পাও, তার ডেপ্রিসিয়েশনকে আমরা কি করবো, অ্যাড ব্যাক করে দেবো না, প্রি ট্যাক্স প্রফিট ডিপ্রিসিয়েশনটা বার করে দিয়ে ট্যাক্সের গল্প হ্যাঁ সিফ্যাট বার করতে মনে পড়ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ। ক্যালকুলেট সিফ্যাট, সেই গল্পটা দিয়ে বসে আছে, আর কিছুই না। আমার কথা বুঝলি না? বুঝলি না? আর্নিং আফটার ট্যাক্স বার করতে হবে। হ্যাঁ, বাট কি বললো, ফাইন্ড কোথায় বললো? স্যার ফাইন ওই ফাইন্ড, স্টেটমেন্ট ওই যে ফাইন্ড আউট ক্যাশ ইনফ্লো সিফ্যাট, হ্যাঁ সিফার হ্যাঁ বুঝে গেছি। ক্লিয়ার? এরপরে দেখ, যখনই আমাদের মনে হলো যে এটা যে সিফ্যাট বার করার অঙ্ক সেটা আমি বুঝতে পারছি না, তখন আমি এটাকে করবো না। সেই জন্য আমরা বলি কি বেশি করে থিওরি পড়ে যাও, তারপর যে অঙ্ক পাবে আর থিওরি পাবে। এখানে বলছে বেসিক ইন্ডিপেন্ডেন্ট, ডিফাইন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। এটা কিরকম ব্যাপার বোঝা যাক, একটুখানি ছোট করে বলে দেবো। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট মানে ধরা যাক আমি একটা আইফোন কিনবো, আর একটা কিনবো, আরেকটা ফোন কিনলাম বল, স্যামসাং স্যামসং। স্যামসাং ভালো কথা, দুটোই কিনবো, কারণ আমার পাঞ্জাবিতে দুদিকে দুটো পকেট আছে, দুটো পকেটে রাখ। তিনটে আছে পাঞ্জাবিতে 3টে পকেট, ওইখানে পকেট। ঠিক আছে মেয়েরা পাঞ্জাবি পরে না, সে বলতে শুরু করছে, তো এরকম আইডিয়া। তাহলে আমি যখন একটা আলাদা করে মনে করছি যে একটা আইফোন কেনার ডিসিশন, আর একটা ছোট ফোন থাকবে, যখন তখন যদি চুরি করে তার জন্য একটা ভিভো কিনলাম, হ্যাঁ একটা রিয়েলমি কিনলাম, পাক্কা? ওই ডিসিশনটার সঙ্গে কি এই ডিসিশনটার সঙ্গে কোনো সম্পর্ক আছে? ঘাড় নাড়লে আমি কি বলবো, মুখে বলো। না যদি আমি একটা আইফোন কিনি, তাহলে যখন একটা মাত্র প্রজেক্ট নেবো কি নেবো না নিয়ে বসে সিদ্ধান্ত নিচ্ছি, তখন তাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মানে হচ্ছে এই যে আমি মনে করলাম যে একটা ভিভো কিনবো আর না একটা রিয়েলমি কিনবো, আইফোনের দিকে গেলাম। আমি কি একই সঙ্গে একটা ভিভো একটা রিয়েলমি দুটোই কিনবো? না স্যার একটা কিনলে একটাকে বাদ দিতে হবে। টেটার করছে, কি করছে, সেটা বাধা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কিনলে আরেকটা কেনার বাধা। আমি একদম গল্পটা খুব পরিষ্কার করে বলেছিলাম যে তোরা দুজন বেরোচ্ছিস, এমন সময় বাইরে একজোড়ার মতো ছুটি পড়ে আছে, একজোড়া যদি ছুটি পড়ে ফেলে, তাহলে আরেকজনের ওই ছুটিটা পড়ার আর সম্ভাবনা রইল না। তাহলে তখনই মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয়, যখন দুটো সিদ্ধান্তের মধ্যে এমন একটা সম্পর্ক আছে যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে আর অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে না, বুঝলি? মনে কর মিস প্রিয়ঙ্কদার সঙ্গে
এক্স আর ওয়াই দুজনের বিয়ের কথা হচ্ছে, দেখাশোনা করে বিয়ে, অন্য কিছু বিয়ে না। তারপরে বাকিটা বলে বুঝে যা তোরা। একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল মানে আরেকজনকে বাদ দিতে হবে। এই হচ্ছে, একে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? না এরপরে ভুলে যাবি আবার? আচ্ছা, তারপরে বলছি কিনা, তারপর পরে কোশ্চেনে বলা হয়নি যেখানে ব্রিফলি ডিসকাস দ্য সিলেকশন ক্রাইটেরিয়া বেসড অন এনপিভি। এনপিভি তে যদি তুমি সিলেকশন ক্রাইটেরিয়া বলো, অ্যাকসেপ্ট রিজেক্ট প্রিন্সিপাল বলো, তাহলে কোনটা হবে? এনপিভি গ্রেটার দ্যান 0 হতে হবে না লেস দ্যান 0 হতে হবে? গ্রেটার দ্যান 1 হতে হবে না লেস দ্যান 1 হতে হবে? এনপি মানে কি? এনপি মানে কি বলতো? আমি নেট প্রেজেন্ট মানে যে পিভি থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করব তো। পিভি যদি 1,05,000 হয়, এখানে 105 হয়, এখানে 100 হয়, তবেই মাত্র 5 টাকা হয়। তার মানে গ্রেটার দ্যান 1 হতে হবে। মানে এটা যেন পজিটিভ হয়। এনপিভি যদি পজিটিভ হয়, অত লাগে না। এনপি পজিটিভ মানে গ্রেটার দ্যান 0, সরি এখন ঠিক বলছি। এনপিভি মাস্ট বি গ্রেটার দ্যান, হ্যাঁ পজিটিভ হতে হবে। নেগেটিভ এনপিভি কে আমি নেব না। এইটুকু বলার জন্য বুঝিয়ে আলোচনা করে একটু লিখে দেবে, 3টে নম্বর পাবে। চলো পরের কোশ্চেনটা। পরের কি হয় দেখা যাক। The initial outlay of the project, পরের কোশ্চেন নাম্বার 6 যেটা আছে, ইনিশিয়াল আউটলে অফ দি প্রজেক্টের ইকোনমিক ভ্যালু। ইনিশিয়াল আউটলে ফর আ প্রজেক্ট অফ ইকোনমিক লাইফ অফ 6 ইয়ার ইজ 72,000। প্রথমেই আমি 72,000 টাকা জমা দেবো, দিয়ে একখানা টোটো কিনবো, আর ওই টোটোটাতে 6 বছর লাইফ থাকবে। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আছে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 19,500 টাকা। তার মানে সিপার বলে দিয়েছে, তার মানে সিপার বলে দিয়েছে ইফ ইনক্রিজড ও ফার্স্ট ইয়ারে বলেছে 19,500 টাকা। ইফ ইনক্রিজ স্টেডিলি বাই 6,000 পার অ্যানাম, প্রত্যেক বছর 6,000 করে ওর বাড়বে, তাহলে 19,500, তারপরে কত 1,500, তারপরে কত 1,500 বার করা যাবে। করে বলেছে যে তুমি এর পেব্যাক পিরিয়ড বার করো, সিম্পল পেব্যাক পিরিয়ড। কি বলেছে? করা যাবে না, করা যাবে না? এটা বোধহয় আমার আলোচনা করা থেকে না করা ভালো। ওরা বলছে 2.95 ইয়ার্সে হবে, মানে 2 বছর আর 3 বছরের মাঝামাঝি কোনো একটা সময় টাকাটা উঠে যাবে। ঠিক আছে? 72,000 টাকা। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। একদম থিওরি, কাকে বলে কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, যদি কস্ট অফ ফিস বলে কিছু শুনিস তোরা? হ্যাঁ, মানে মাসের কস্ট, কস্ট অফ শার্ট, কস্ট অফ শার্ট শুনেছো তুমি? তাহলে কস্ট অফ ক্যাপিটালটা কার কস্ট হবে? ক্যাপিটালের কস্ট আবার কিরকম কস্ট? যে দামে কোনো মানুষ ক্যাপিটাল আমাকে দিতে রাজি আছে। একটা গেঞ্জি কিনতে গেছিস, সে কি দামে তোমাকে গেঞ্জিটা দিতে রাজি আছে, সেটা কস্ট অফ গেঞ্জি। তাহলে কস্ট অফ ক্যাপিটাল মানে কি? তুমি ক্যাপিটাল, তোরা সব ক্যাপিটাল ওনার, তোদেরকে দেখলেই আমার কিরকম লাগছে ক্যাপিটাল ওনার, তোরা বিখ্যাত ক্যাপিটাল ওনার। তারপরে বল, তারপরে এবার ক্যাপিটাল দেব। নট ফেয়ার। কি বললাম? তোদেরকে বললাম টাকা দিয়ে আমি কোম্পানি চালাবো, একটা আমার লাগবে, তুই বলবি কত দেবেন আমাকে, পার্সেন্টেজ কি দেবেন, রাইট? আমি বললাম এত ভালো কোম্পানি, ভবিষ্যতে যে তোকে কি দেবে কোনো ঠিক নেই, তাই ডিভিডেন্ডের রেট কি বলবো রে? বলো ইকুইটি ক্যাপিটাল। যদি বলতাম যে না তোকে 12% রেট তো দেবোই দেবো, প্রেফারেন্স ক্যাপিটাল, রাইট? ডিবেঞ্চার এত পার্সেন্ট ক্যাপিটাল, ওই যে পার্সেন্টেজটা ওইটা দিয়ে হলো, তাতে ওইখানে একটা মানে ওই বিষয়টাকে বলা হলো কস্ট অফ ক্যাপিটাল। বই থেকে পড়া যাবে একবার। হোয়াট ডু ইউ মিন বাই মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল? মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল আর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই দুটো কনসেপশনের উপরে খুব কোশ্চেন আসে। প্রায় প্রত্যেক বছর কিছু না কিছু ভাবে মার্জিনাল ক্যাপিটালের হয় অঙ্ক আসবে, আর নয় একটা থিওরিতে জিজ্ঞাসা করবে। Why should we consider marginal cost of capital rather than weighted average? আমি পড়িনি তখন বলতো ওয়াক, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, একে আমি নাম দিয়েছিলাম ওয়াক, রাইট? তাহলে মার্জিনাল ক্যাপিটাল আর ওয়াক ক্যাপিটালের মধ্যে কোনটাকে বেশি অ্যাপ্লাই করে তোমার সিদ্ধান্ত ঠিকঠাক করে নিতে পারো, সেটা নিয়ে আলোচনা করো, এবং তার জন্য তোমাকে 5টা নম্বর দিয়ে রেখেছে, রাইট? পরের কোশ্চেন,
অরে যে কোশ্চেনটা দিয়েছে এত সব কিছু দিয়ে বলেছে এক্সিস্টিং ব্যালেন্স শিট থেকে কি কি স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, এতটা ইকুইটি ক্যাপিটাল আছে সুরজ, এতটা ইকুইটি ক্যাপিটাল আছে, 17% রেটের জন্য কস্ট অফ ক্যাপিটাল এত আছে, প্রেফারেন্স শেয়ারের জন্য 14% রেটে এটা আছে, ডেটের জন্য 10%। তুমি নিশ্চয়ই ওয়েটেড অ্যাভারেজ করতে পারছো, দেখো একদম। আমরা যখন শিখবো তখন আমরা এটা পুরোটা পড়ে পড়ে কোনো লাভ নেই, দরকার লাগলে যার কাছে কোশ্চেন নেই সে এটাকে স্ক্রিনশট নাও, ক্লিয়ার? ওই জন্য এরকম করে দেখাচ্ছি। তাহলে বল কি হলো, এসব নিয়ে আমায় কি বার করতে বলেছে? ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, নিশ্চয়ই তার টেকনিক্যাল শিখতে হবে। ও মার্জিনালও করতে বলেছে, ইউ শুড ডু ইট। এটা যখন শিখছি তখন করতে পারছি। পরের কোশ্চেন, from the following information presented by manufacturing company prepare a statement showing working capital requirement। আবার একটা WC वाला অঙ্ক দিল, আর WC তে তোমাকে তোমার মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে, আর ওভারহেড লাগবে, কত বলে দিয়েছে, মানে মোট কস্ট বলে দিয়েছে, রাইট? প্রফিটের কথা বলেইনি কোথাও, সেলিং প্রাইসের কথা বলেইনি, সেলিং প্রাইস প্রফিট বলেনি। আমার দরকার আমি কস্ট ইমপ্রুভ করবো, আমি প্রফিট যোগ করতে যাবো না। দুটো ভাবে আমরা WC বার করতে পারি, একটা টেকিং প্রফিট অ্যাজ দ্য পার্ট অফ ডেটার্স আর উইদাউট টেকিং প্রফিট অ্যাজ এ পার্ট অফ ডেটার্স। এখানে এইটুকু বলেছে, আমাকে কস্ট স্ট্রাকচার দিয়ে দিয়েছে। তাহলে কি কি স্ট্রাকচার দিয়েছে এটা বল? এটা কস্ট স্ট্রাকচার দিয়ে দিয়েছে, আর কস্ট স্ট্রাকচার পার উইক আমরা বার করে নেবো মনে করছে। তারপরে উইকলি গল্পগুলো দিয়েছে। ওকে, ডেটার্স এর মধ্যে 10% ক্যাশ হবে সেলস এর মধ্যে, ঠিক আছে? আর সবগুলো যোগ করার পরে 10% WC 10% তোমাকে ক্যাশ ইন হ্যান্ড রাখতে হবে। এই অঙ্ক আমরা আরামসে করেছি এবং ইজি টাইপের অঙ্ক। আর যে এই যে ক্যারিড আউট ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার বলেছে, তার মানে WC টা হাফ হয়ে যাবে। WC যদি 4 সপ্তাহ ছিল, এই মেটেরিয়ালে WC যদি 4 সপ্তাহ ছিল, তাহলে লেবারের ওভারহেড হবে 2 সপ্তাহ। একদম সিম্পল টাইপের WC অঙ্ক, ক্লিয়ার? তারপরে অরে দিয়েছে WC সাইকেল কাকে বলে? যদি তুমি গ্রিন সাইকেল জানো প্রোভাইডেড বাই মমতা ব্যানার্জি, তাহলে ওয়াই নট যে আমি WC সাইকেল জানবো না, রাইট? কিরম সরকার বাহাদুর কি করেছে বলো, একটা করে সবুজ সাথী সাইকেল দিয়েছে, তাহলে কেন নয় আমি একটা ওয়াকিং ক্যাপিটাল সাইকেল জানো না? জানো বাট আমি কি করবো, ঘুরবে খালি। সাইকেল মানে কি? স্টেট দ্য ফ্যাক্টরস অন হুইচ দ্য ডিউরেশন অফ দ্য ওয়াকিং ক্যাপিটাল ডিপেন্ডস। ওয়াকিং ক্যাপিটালের সাইকেলটা কম হবে না বেশি হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ WC সাইকেল ইন ওয়াকিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়াকিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য WC সাইকেলটা কি ভূমিকা পালন করে, কি ভূমিকা পালন করে, কি সিগনিফিকেন্স আছে। ভেরি ইজি থিওরি। তারপরে নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে যে দ্য সিলেক্টেড ফিনান্সিয়াল ডেটা, তোমাকে এ আর বি এর জন্য দিয়েছে ভ্যারিয়েবল কস্ট অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস। ইন্টারেস্ট আছে 500 কোটি টাকা কোন একটা কোম্পানি, ডল আছে কত? 4, ডিএফএল আছে 2, ইনকাম ট্যাক্স আছে 30%। এই অবস্থায় তোমাকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, তার মানে সেলস মাইনাস ওগুলো করে ইবিটি ইবিআইটি করে ওই একটা ইবিআইটি ইপিএস। আমার একদম সিম্পল আইডিয়া, এই যে তোর লিভারেজ চ্যাপ্টারে যেটা ইবিআইটি ইপিএস অ্যানালিসিস বলে এখন প্রথমে স্টেটমেন্ট করেছিলাম মনে আছে, ওইটা ছাড়া কোনো কিছু এগোবে না এই বইটাতে। ওই জিনিসটা বানাতে বলেছে যে তুমি এইগুলো দরকার, সেগুলো আমার থেকে আমাদের আলটিমেটলি এইগুলো বেরোতে এই ডল ডিএফএল থেকে এগুলো একটা একটা করে বেরোবে, বেরিয়ে আমরা একটা স্টেটমেন্ট সাজিয়ে দেবো। এরকম বার করতে বলেনি কিন্তু, হলে দিতে পারতো পরীক্ষা হলে তোদের বছরে। এইগুলো সব দিয়ে বললো ফাইন্ড আউট ইবিআইটি ইবিটি এন্ড আর্নিং আফটার ট্যাক্স, ডিরেক্টলি এটা দিল, অথবা এরকম ভাবে স্টেটমেন্ট করতে বললো। আর বলেছে যে এই দুটো ফার্মের মধ্যে কার রিস্ক বেশি, কার রিস্ক বেশি বার করতে গেলে ডিসিএল বার করতে হয়। দেখ রিস্ক তো ফিনান্সিয়াল রিস্ক, অপারেটিং রিস্ক, বাট কম্বাইন্ড রিস্ক যার বেশি, এখান থেকে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে অলসো ফাইন্ড দ্য ডিসিএল, না বলে কি কায়দাবাজি করেছে, কার রিস্ক, হ্যাঁ কমেন্ট অন দ্য রিস্ক অফ দ্য টু ফার্মস। দিস ইজ দ্য কোশ্চেন। দেন বলবো হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, বলে যা আমরা পড়েছি সেগুলো পরীক্ষাতে কোশ্চেন। দেন এক্সপ্লেন দ্য নেট ইনকাম অ্যাপ্রোচ, এনআই অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার।
এনআই চলবে? এই দুটোই ক্যাপিটাল স্ট্রাকচার থেকে থিওরি, একটা হচ্ছে ওই মডেল থেকে থিওরি দিয়েছে, আরেকটা নর্মাল টাইপের। অপটিমাম ক্যাপিটাল। খুব ইজি কোশ্চেন হয়েছিল। ডেভিড ডুরান। বি বক্সি, বিভূষ। ডেভিড ডুরান্ডের একটা আরেকটা ডেভিড ডুরান্ডেরই দুটো, ওরই দুটো, এনআই আর আর বাকি যেগুলো ছিল তোদের তো পড়তে হয়নি। এমএমটা। নেক্সট কোশ্চেন, হ্যাঁ। Mr. B. Boxio is evaluating two independent and individual project, SB and AKB. দুখানা প্রজেক্ট আছে ওদের, একটা SB একটা AKB। এই টাকা ইনভেস্ট করবে, এই টাকা করে ওদের ইনফ্লো হবে। তুমি বলো, কমেন্ট অন দি সিলেকশন অফ দি প্রজেক্ট অন দ্য বেসিস অফ দি নেট প্রেজেন্ট ভ্যালু। 8% রেটে যদি তোমার ডিসকাউন্টিং রেট হয়, তুমি এনপিপি করো। এর থেকে সস্তা কোনো অঙ্ক হয় না, ওইটারই ভাই। এনপিপির অঙ্ক। Discuss the merits of payback period. Payback period merits আর demerits। একদম সোজা কথাবার্তা। একটা মনে কর আমি একটা কিছু প্রজেক্ট নেবো যেটা কিনা 10 বছর চলবে, কিন্তু প্রথমের দিকে সে খুব আস্তে আস্তে রিটার্ন দেয়, আর ওই টাকাতেই আরেকটা প্রজেক্ট নেওয়া যায় যেটা কিনা যেটা প্রথমের দিকে খুব তাড়াতাড়ি দেবে, কিন্তু 4 বছরেই শেষ হয়ে যাবে, ওটা মরে যাবে প্রজেক্টটা। আমি দেখলাম যে পেব্যাক দিচ্ছে ফার্স্টে, সেকেন্ড কোম্পানি এটা প্রজেক্টটা বেশি করে পেব্যাক দিচ্ছে তাড়াতাড়ি করে, অতএব পেব্যাক ওয়াইজ আমি 2 নম্বর প্রজেক্টটা নিয়ে নেবো, বি প্রজেক্ট নিয়ে নেবো। কিন্তু যদি লং টার্ম চিন্তা, কেন একটা ভুল ডিসিশন দিচ্ছে। ঠিক 5ম বছরে গিয়েই ওই ফার্স্ট প্রজেক্টটা প্রচুর টাকা রিটার্ন করে দেখছি, কিন্তু হিসেবে আসছেই না ওটা। বুঝতে পারলি না? মাথার উপর দিয়ে গেল কেন? উপর দিয়ে গেল। তোর কাছে একটা প্রজেক্ট আছে, মনে কর 10,000 টাকার প্রজেক্ট নেবো, রাইট? একটা হলো প্রথমে 5,000 টাকা পাবে, রাইট? তারপরে মেবি 4,000 টাকা পাবে, আর মেবি তারপরে 1,000 টাকা পাবে, রাইট? ক্লিয়ার? তাহলে 3 বছর পেব্যাক পিরিয়ড পেয়ে গেল। আরেকটা প্রজেক্ট আছে যেটা সেটা প্রথম বছরে 2,000 টাকা পাবে, তারপরে বছরে খুব কম পাবে, মনে করো ওইরকম 2,000 টাকা পেলো, ঠিক আছে? 2,000 টাকা পেলো, তারপরে এখানে 2,000 টাকা পেলো, এইখানে গিয়ে ও পাচ্ছে 6,000 টাকা, এখানে পাচ্ছে, এরকম ভাবে ফ্লো দেওয়া আছে তোর কাছে। তারপরে বছর পেতেই থাকবে এরকম। তারপরে কি হলো, এটা কিনা মেবি এর লাইফটা হচ্ছে 5 বছরের। এখানে দেখিয়ে দিই, এখানে পরের বছরে ও 8,000 টাকা পেয়েছে, মানে ওর স্কিমটা এরকম ভাবে আছে। প্রথম দিকে কম পাবে, শেষে গিয়ে এটা 5 বছর, এ কিন্তু 4 বছরে গিয়ে শেষ হয়ে যাবে, মনে কর। এবার পরের দিকে রিপ্রেসেন্ট করছে, খুব খারাপ হয়ে যাচ্ছে মেশিনটা তাড়াতাড়ি করে, তার পরের বছরে মেবি 1,000 টাকা পেলো। আমরা বললাম পেব্যাক পেয়েছে 3 বছরে, পেব্যাক পিচ্ছে 3.5 বছরে, তাহলে এটা তো ভালো না, আমি এটা নিয়ে নেবো। তাহলে আমাকে কি করছে? ডিমেরিট করছে, আমাকে ভুল সিদ্ধান্ত নিতে ইয়ে করছে। ডিসকাস দ্য এফেক্ট অফ ইনকাম ট্যাক্স, স্যালভেজ ভ্যালু অফ অ্যাসেটস এন্ড ডেপ্রিসিয়েশন ইন কেস অফ, সেই যে আলোচনা যেটা করেছি আমরা। আমি ডেপ্রিসিয়েশনটা হিসাব করবো তো, ডেপ্রিসিয়েশন কি আমার কাছে ক্যাশ আউটফ্লো না, কোনো ক্যাশ আমার ডেপ্রিসিয়েশন বাবদ বেরিয়ে যায় না। কিন্তু আমরা এখানে কি করি, প্রথমে ডেপ্রিসিয়েশনটাকে, তার মানে কি হচ্ছে, যদি তোমাকে নেট প্রফিট দিয়ে দেয় তখন তুমি ফার্স্টে ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড ব্যাক করে দেবে। ওই যে ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করার আমাদের ফার্স্টে আলোচনাটা ছিল, যেটা বাংলা কথা সিপ্যাট আলোচনাটা কেন করা হয়। তুমি শুধু বলতে পারতে ক্যাশ ইনফ্লো নাও করো, কিন্তু ক্যাশ ইনফ্লোর মধ্যে যদি নেট প্রফিট কেউ ধরে, তাহলে ভুল বলা হবে না। কেন ভুল বলা হবে বল? কারণ ডেপ্রিসিয়েশন বাবদ টাকা বেরোয়নি, অথচ ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে ট্যাক্স কাটা হয়েছিল, মনে পড়ছে? তখন আমি একবার ওই লেভেলে ব্যাক করে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখান থেকে ট্যাক্স মাইনাস করে দেখাই যে আমার ক টাকা অরিজিনালি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হয়েছে, সিপ্যাট, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হয়েছে, রাইট? এরপরে আর কি কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন আছে, চলো এগোই। হ্যাঁ, মিস্টার ডিভিডেন্ড ডিসিশনস নাকি? ক্যালকুলেট দ্য P Mittal Limited is having a cost of capital 10%. Cost of capital মানে মনে হচ্ছে? হ্যাঁ,
ওটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল ছিল কি কি ছিল ওখানে আর এটা তো আর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ছিল আর কে একদম কে আর আর এর মধ্যে দুটো বিভিন্ন রিলেশনের উপর ভিত্তি করে করেছিলাম মনে পড়ছে দ্য কোম্পানি আর্ন 20 রুপিস পার শেয়ার বা ইপিএস আছে ইপিএস 20 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত 30% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ডিভিডেন্ড ডিক্লেয়ার 30%। তুমি বলো ওর মার্কেট ভ্যালু বার করে দাও ওয়াল্টার মেথডে ফর্মুলা মার বের করে দেবে টু ইনক্রিজ দ্য মার্কেট প্রাইস per share the management is willing to increase the dividend payout ডিভিডেন্ড পে আউট ও বাড়াতে চাইছে যাতে মার্কেট প্রাইসটা বাড়ে এই ছিল ম্যানেজমেন্টের মনে হচ্ছে ম্যানেজমেন্ট মানে ওরা তো আর ফিনান্স ম্যানেজার নয় ওরা বলছে কিনা যদি তুমি তোমার কি করো ডিভিডেন্ড পে আউট বাড়ালে ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড বললো কেন এটা দেবে বলেছে 30% আসলে এটা ডিভিডেন্ড পে আউট হ্যাঁ এটা পে আউট রেশিও হ্যাঁ উচিত তাই তো বলা উচিত ছিল এটা ডিপি রেশিও এর বলছি ডিভিডেন্ড ডিক্লেয়ার তো আমার ইকুইটি ক্যাপিটাল পুরো হবে না এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও রাইট এটা হচ্ছে ডিভিডেন্ড ও ভুল লিখবে আমাকে বুঝে নিতে হবে বাহ ডিভিডেন্ড পে আউট 30% ছিল এটাকে বলছে কিনা ও তুই একবার তাহলে একবার 40% করে দেখাবি ওই ফর্মুলাতে একবার কি করতে বলেছে ওই কি বললাম এটা বার করবো তো এবার ডিভিডেন্ড পে আউট বাড়িয়ে দিবি ও বলছে ও ডিভিডেন্ড পে আউট বাড়াতে চাইছে ডিভিডেন্ড পে আউট 40 করে দেবো তার রিটেনশন হয়ে গেল 60 সেই ভিত্তি করে ওয়াটার মডেলকে লাগিয়ে আরেকবার আমি কি করব আরো বার করে দেখিয়ে দেখাবো তার ফলে আমার ইনকাম আমার মার্কেট প্রাইসটা বাড়লো না কমলো দেখাতে হবে যে মার্কেট প্রাইসটা আমার বাড়ছে না বরং কমে যাচ্ছে তখন আমি বলবো ও মিস্টার তপেশ সিএফও তিনি বলছেন না না এটা এই সিদ্ধান্ত তুমি ভুল বলছো তুমি ওপিনিয়ন দাও একদম ক্লিয়ার ও আনসার বলে দিয়েছে ক্লিয়ার এটা করে দেখা গেল আন্ডার দিস কেস ইন দিস কেস ও রেশিওটা এর আরো ভালো করে বলেছে অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল when r is greater than k r is the price per share increases with increase in the dividend payout per share increase করছে in this case r is greater than k r is greater than K. so the dividend payout ratio should not be increased the dividend payout ratio should not be increased এত কিছু না আমি হলে ওটা করে লেটেস্ট করে বার করে দিয়ে দেখাতাম না ওই সিদ্ধান্ত ঠিক হয়নি এই সিদ্ধান্ত ঠিক এত কথা বলতে যাবো না এত কথা গুছিয়ে লিখতে গেলে অশান্তি হয়ে যাবে What is script dividend? discuss the pros and cons of scrip dividend আমরা জানি scrip dividend কি জিনিস যদি কোনো না scrip dividend মানে হচ্ছে কি তোমাকে শেয়ার দিয়ে দেবে কি দিয়ে দেবে ডিভিডেন্ড কে বদলে Share দিয়ে দেবে। তাকে বলে স্ক্রিপ ডিভিডেন্ড কেন প্রমোশনের কথা বলেছি নাকি বলতো দেখি তাহলে আমি যখন নগদে টাকা দিতে পারবো না তখন আমরা অন্য কিছুর মাধ্যমে দেবো সেটা ছিল তাকে বলে স্ক্রিপ ডিভিডেন্ড রাইট স্ক্রিপ ডিভিডেন্ডটা মানে হচ্ছে এই যে তোমাকে একটা কাগজ দিয়ে দেওয়া হবে যেটা হচ্ছে শেয়ার স্ক্রিপের মতো শেয়ার স্ক্রিপ যে তোমাকে আজকে একখানা সার্টিফিকেট পাঠানো হলো রাইট কি থেকে দেওয়া হচ্ছে এটা প্রফিট থেকে প্রফিটটা আমার কোথায় আছে ইদার পিয়ার অ্যাকাউন্ট আর রিজার্ভে আছে তাহলে সেখান থেকে একটা পোর্শন নিয়ে তোমাকে একটা সার্টিফিকেটের মতো পাঠিয়ে দেওয়া হলো এই সার্টিফিকেটটা কোনো সময় স্ক্রিপ বা শেয়ার সার্টিফিকেটের ফরম্যাটে থাকে কোনো সময় প্রমিসারি নোটের ফরম্যাটে থাকবে কিন্তু তুমি যদি ওইটা নিয়ে কি ভাতে দিয়ে খাবে ইউনিট মানি না শেয়ার হোল্ডার কি চাইছে 6 মাসের মধ্যে সেটার পরিবর্তে টাকা দিতে হবে যদিও কোম্পানিজ অ্যাক্ট 2013 এটাকে ডিভার্ট করেছে মানে বাধা দিয়ে দিয়েছে এটা নিষিদ্ধ করে দিয়েছে ডিফারেন্সিয়েট বিটুইন কনস্ট্যান্ট ডিভিডেন্ড রেট অ্যান্ড কনস্ট্যান্ট ডিভিডেন্ড পে আউট পলিসি রাইট তুমি ডিভিডেন্ড দেবে 30% রেটে এটা ঠিক করে রাখো অথবা তোমার যে কোনো লাভ হোক মানে মনে কর তোর ক্যাপিটাল যেটা আছে তার উপরে তুই কি করবি 10% দিবি বা 30% দিবি এটা হচ্ছে ডিভিডেন্ড কনস্ট্যান্ট ডিভিডেন্ড রেট আর তোর কাছে যে টাকা ইপিএস হবে তার উপরে একটা কোনো পার্সেন্টেজ দেওয়া হবে তাকে ডিভিডেন্ড পে আউট পলিসি বলে
এদের মধ্যে পার্থক্য করতে বলেছে, উইথ ডায়াগ্রাম দিয়ে দিতে হবে, ছবি টবি দিয়ে দেখাতে হবে, জানি না কোথায় ওয়েতে যেগুলো আছে আছে, দেখে নিও, ঠিক আছে? দাও ওভার। তাহলে এটা কোন স্যারের কোশ্চেন রে? 1922 honors ওকে, চলো।